প্রেম, ভালোবাসা আর বিচ্ছেদ, এই শব্দগুলোর পেছনে কালো জাদু শব্দটার আধিপত্য যেন অনেক ঘটনার সাক্ষী। আরিও আর অ্যান্দিও এক সুখী দম্পতি, ভালোবেসে নতুন বিয়ে। সবকিছু যখন ঠিকঠাক চলছিল, কেউ তখন একজন আশ্রয় নিয়েছিল ভয়ঙ্কর এক কালো জাদুর তাদেরকে আলাদা করতে। বাল দেবতার পূজা করে লাশের এক কালো জাদু করা হয়েছিল, যার নাম লিংতির্ক। তারপর তাদের জীবনে যে ভয়ঙ্কর পরিণতি ঘটে গিয়েছিল তা সত্যিই ভয়াবহ। কে করেছিল আর কেন করেছিল তা যখন শেষ পর্যন্ত জানা যায়, তখন ঘটনাটি মোড় নেয় একদমই অন্যদিকে। এক্সপ্লেইন হচ্ছে ইন্দোনেশিয়ান হরর শুরু। ইন্দোনেশিয়ার ব্যস্ততম একটা বাজার, মানুষ বাজার করছে, তার মাঝে অন্যরকম একটি দোকান আমরা দেখতে পাই, যেখানে শুধু নারীদের ভিড়, যারা সবাই এখানে এসেছে নিজেদেরকে সুন্দরী এবং আকর্ষণীয় করতে তাদের হাজব্যান্ড অথবা বয়ফ্রেন্ডের কাছে। দোকানদার একটি মহিলা, মহিলাটি প্রাকৃতিক লতাপাতা জড়িবুটি দিয়ে সব ওষুধ বানায় আর বিক্রি করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এরই মাঝে একজন তাকে একটা কাগজের টুকরো ধরিয়ে দেয়, যেখানে লেখা ছিল লিংতির্ক, যেটি দেখে মহিলাটা লুকিয়ে ফেলে। এরপরেই আমরা দেখতে পারি সেই দোকানদার মহিলাটি একটা হিজাব পরা মেয়েকে নিয়ে চলে যায় তার গোপন আস্থানায়। বলে নেওয়া ভালো, এই দোকানদার মহিলাটি শুধুমাত্র একটা দোকানদারই নয়, সে একজন শামান অর্থাৎ কবিরাজ। সে হিজাব পরা মেয়েটাকে বলছিল লিংতির্ক হচ্ছে ইন্দোনেশিয়ার প্রাচীন একটা প্রেমের তাবিজ। এটার প্রভাব যত বেশি তত এটার ঝুঁকিও বেশি, টাকাও খরচ হয়, তাই অনেকেই মাঝপথেই এটা থেকে বের হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই মহিলাটা বলছিল যত টাকাই লাগুক, যাই হয়ে যাক না কেন, আমি এই জাদুটা করতে চাই। আমরা দেখতে পারি এই জাদুটি করার জন্য সেই কবিরাজ মহিলাটাকে এই হিজাব পরা মহিলাটি অনেকগুলো টাকা দেয়। শুরু হয় জাদু, অভিশপ্ত এক রিচুয়াল, যেখানে সেই মহিলা কবিরাজ তার কাজের লোককে দিয়ে একটা কবর খোঁড়ায় এবং সেখান থেকে লাশ বের করে তারপর সেই লাশের ভেতরে একটা তাবিজ ভরে দেয়। তার সাথে সেই হিজাব পরা মহিলা থেকে সে যাকে তাবিজ করতে চায় তার অন্তর্বাস নিয়ে নেয়, আর সেটা সেই লাশের মুখে সে ঘষতে থাকে ছবি সহ। সেগুলো আবার একটা কাপড়ে মুড়ে তারা চলে আসে তাদের মন্দিরে, আর সেখানে একটা অদ্ভুত নৃত্য পারফর্ম করে। বাল দেবতার কাছে তারা সাহায্য চায়। তখন আমরা দেখতে পারি সেই শয়তান সেই কবিরাজের ডাকে সাড়া দিয়েছে, জাদু শুরু হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পারি নতুন বিবাহিত এক দম্পতি, আরিও আর অ্যান্দিওকে। নতুন বিবাহিত, তাই দুজন দুজনকে চোখে হারায়। ঘুম থেকে উঠে ব্রাশ করে তারা খাবার টেবিলে যায়। সেখানে আরিও অ্যান্দিওর রান্না করা সব থেকে পছন্দের খাবারটা খায়, যেটা কিনা খাসির মাথা দিয়ে বানানো হয়। বলে রাখা ভালো, তাদের সমুদ্র পাড়ে একটা রেস্টুরেন্ট রয়েছে, যেখানে এই খাসির মাথার খাবারটা খুব ভাইরাল। তারা খাবার খেয়ে চলে যাচ্ছিল তাদের কর্মস্থানে। অ্যান্দিও তার রেস্টুরেন্ট চালায়, আর আরিও একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে, মানুষকে লোন পাইয়ে দিতে সাহায্য করে এবং কিস্তির টাকা তোলে, যেটা খুবই কষ্টের এবং ফিল্ডে গিয়ে কাজ করতে হয়। এদিকে আমরা দেখতে পাই সেই রেস্টুরেন্টে, যেটার ভেতরে দুইজন কর্মচারী, একজনের নাম হচ্ছে ইয়ান আর একজন লিন, আর এই মেয়েটির নাম হচ্ছে আমারা, যে কিনা অ্যান্দিওর বোন। আর রেস্টুরেন্টের সামনে আমরা আরেকজনকে দেখতে পারি, যে কিনা তাদের চাচা বাগিও। তখনই সেখানে আরিও আর অ্যান্দিও চলে আসে। বলে রাখা ভালো, তাদের বিয়েটা তাদের চাচার মোটেও পছন্দ হয়নি। যাই হোক, সেখান থেকে আরিও চলে যায় তার অফিসে। আর এই রেস্টুরেন্টে খাসির খাবারটা এতই প্রশংসিত যে সবাই খুব মন ভরে খায়। সেদিনও খাচ্ছিল, কিন্তু একটা ছোট্ট ছেলে এসব কিছুই ভিডিও করছিল। ভিডিও করতে করতে হঠাৎ করে সে ভয় পেয়ে যায়, কেননা সামনে থাকা রান্না করা খাসির মুন্ডুটার চোখ হঠাৎ করেই খুলে যায়। সে তো ভয় পেয়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ আবার সব ঠিক হয়ে যায়। কৌতূহলবশত ছেলেটা ভিডিও করতে করতে চলে যায় রান্নাঘরে। রান্নাঘরের ওপাশে ড্রাগন ক্ষেতের মাঝে আমরা একটা গর্তের ভেতরে অনেকগুলো খাসির কঙ্কাল দেখতে পাচ্ছিলাম। সেখানে আবার একটা উনুনে খাসির মাথা সিদ্ধ হচ্ছিল, কিন্তু হঠাৎ করে যেন সেটা জীবিত হয়ে যায়, নড়তে থাকে। ছেলেটি হঠাৎ করে আবারও খুবই ভয় পেয়ে যায়, কিন্তু কর্মচারী ইয়ান চলে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সন্ধ্যা হয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম আকাশ থেকে একটা আগুনের গোলার মতো কিছু একটা আরিও আর অ্যান্দিওদের বাড়িতে ঢুকে পড়ে। অ্যান্দিও তখন বিছানা গোছাচ্ছিল। গোছানো শেষ হলে এই পাশে ফিরতেই আমরা দেখতে পারি তার পেছনে কাঁথার নিচ থেকে কিছু যেন একটা উঠে আসার চেষ্টা করছিল। সেটা সে টের পাচ্ছিল, কিন্তু পেছনে চাইলে সে দেখতে পারে সবই স্বাভাবিক। তখনই রান্নাঘর থেকে শব্দ, পানি গরম হয়ে গিয়েছে।
সেখানে গিয়ে সে গ্যাসের চুলাটা অফ করে। বাইরে বের হয়ে এসে দেখতে পারে সামনে পর্দার পেছনে কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। সে তো খুবই ভয় পাচ্ছিল। সাথে সাথে আবারও শব্দ হয়, মানে আবারও গ্যাস চালু হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে? সে আবারও সামনে চেয়ে দেখতে পারে একটা কাফনে মোড়ানো লাশ সামনে ফ্লোরে শুয়ে আছে, যেটা তখনই গড়াতে গড়াতে তার একদম মুখের সামনে চলে আসে। সে তো এক চিৎকার দিয়ে উঠে পড়ে, কিন্তু এটা তো ছিল একটা দুঃস্বপ্ন। সে আবারও সামনে চাইতেই দেখতে পারে সেই লাশটা তার সামনে ঝুলছে। সে আবার একটা চিৎকার দেয়, ঘুম থেকে উঠে পড়ে। তার মানে এটাও একটা স্বপ্ন ছিল। স্বপ্নের ভেতরেই যেন আরেকটা স্বপ্ন। সেখানে আরিও আসাতে সে একটু স্বস্তি পায়। গোসল করার সময় আন্দিও আরিওকে বলছিল, আমি তোমার সাথে আরো সময় কাটাতে চাই, তুমি কি আরেকটু সময় দিতে পারবে? আরিও বলে, তুমি তো জানো আমার পক্ষে এটা সম্ভব নয়, আমাকে ফিল্ডে নেমে কাজ করতে হয়, তবে তুমি ভয় পেও না, তুমি একা নও। এটা বলে সে সান্ত্বনা দেয়। এদিকে আমরা দেখতে পাই সেই মহিলাকে, যে মহিলা কবিরাজের কাছে গিয়েছিল আর কারো উপর জাদু করেছিল। সেই মহিলাটি একটি বক্স খুলে একটা অন্তর্বাস বের করে আর ফোন দেয় আরিওর কাছে। এতে আমরা বুঝতে পারি কালো জাদুটা করা হয়েছে আরিওর উপর। আমরা দেখতে পাচ্ছিলাম আরিও ঘর থেকে বের হয়ে অন্য ঘরে চলে যায় কথা বলতে বলতে। এন্দিও টের পেয়ে সেও পেছন পেছন যায়। কার সাথে কথা বলছে? তার স্বামী। সে যখন উকি দিচ্ছিল তখন আরিও পেছন থেকে এসে বলে, তুমি এখানে কি করছো? সে একটু হকচকিয়ে ওঠে, আরে আমি তো পানি খেতে উঠেছিলাম। যাই হোক, তারপর তারা আবারও চলে যায় ঘুমাতে। সকালবেলা আরিওর সাথে এন্দিও তার অফিসে আসে। আরিওকে নাকি আজকে অফিস থেকে সামারা নামক জায়গায় পাঠানো হবে, যেখানে কাজ করতে হবে। এটার সত্যতা জানতেই এখানে এন্দিও এসেছে। সেখানে ম্যানেজারকে এন্দিও এই বিষয়ে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিতে পারছিল না। কিন্তু সেখানে আরিও ম্যানেজারকে মনে করিয়ে দিলে ম্যানেজার হাসতে হাসতে বলে, আরে হ্যাঁ, আমার তো মনেই ছিল না, সেখানেই তো যেতে হবে আজকে আরিওর। যাই হোক, সেখানে এন্দিও আরিওকে শুধু একটা কথাই বলছিল, তুমি শুধু আমারই তো? আরিও বলে, হ্যাঁ, আমি শুধুই তোমার, কিন্তু আজ রাতে দেখা হবে না, দেখা হবে শুধু স্বপ্নে। যাই হোক, এরপরে আমরা দেখতে পারি এন্দিও একটা খাসির মাথা রান্নাঘরের পেছনে গর্ততে নিয়ে ফেলছিল। এটা সে প্রতিদিন সকালেই করে রান্না শুরু করার আগে। আমরা আর লিনের কথা শুনে সেখানে বুঝতে পারছিলাম হঠাৎ করে যেন রেস্টুরেন্টের কাস্টমার ক্রমশ কমেই যাচ্ছে। কেন এমনটা হচ্ছে তা তারাও বুঝতে পারছে না। তখনই সেখানে একটা মহিলা আসে। লিন অর্ডার নিতে তার কাছে গেলে সেই মহিলাটি খাসির মাথার স্পেশাল খাবারটি অর্ডার করে। প্রথমবারের মতো তখন এই মহিলাটাকে আমরা দেখতে পারি। তার নাম আয়ু। আর হ্যাঁ, আপনি হয়তো ঠিকই ধরেছেন, এই মহিলাটি হচ্ছে সেই মহিলা যে কবিরাজকে দিয়ে আরিওর উপর কালো জাদু করেছে। যাই হোক, তার এখানে কি? আমরা দেখতে পারি তার জন্য খাবার নিয়ে আসে এন্দিও। আয়ু এন্দিওকে জিজ্ঞেস করে, এখানে দেখছি কোনো মানুষজন নেই, খাবার কি ভালো না? এন্দিও বলে, আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রচুর কাস্টমার, কিন্তু এই কয়েকদিন ধরে এদিক দিয়ে মানুষের চলাফেরাই কম, এমনিতে খাবারের মান ভালো। যাই হোক, মহিলাটা এন্দিওকে বলে, আমার সাথে যদি আপনি একটু বসেন তাহলে ভালো হয়, আমি আবার একা একা খেতে পারি না। আয়ু খাবার খাওয়ার সময় আয়ুর হাতে থাকা নেল পলিশটা নজর কাড়ে। সে বলে, এটা তো খুবই সুন্দর নেল পলিশ, আপনাকে মানিয়েছে বেশ। আয়ু তার ব্যাগ থেকে নেল পলিশটা বের করে এন্দিওকে নিতে বলে, কিন্তু এন্দিও সেটা নিচ্ছিল না, তার নেওয়ার দরকার নেই, সে কিনে নেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সেই নেল পলিশটা দিয়ে খাবার না খেয়ে বেশি টাকা বিল দিয়ে সেখান থেকে আয়ু চলে যায়। ওদিকে আমরা দেখতে পারি ইয়ান যখন বাজার করে আসছিল তখন সে দেখতে পারে আরিও সেই আয়ু নামের মহিলাটার সাথে গাড়িতে উঠছে। এটা দেখে তো তার সন্দেহ হয়, আরিও না অফিসের কাজে ব্যস্ত, তাহলে সে এখানে কেন? এই মহিলার সাথে তার কোনো সম্পর্ক রয়েছে কি? সেদিন রাতে আরিও বাড়িতে না থাকায় এন্দিওর বোন আমারা এন্দিওর সাথে ছিল। এন্দিও আয়ুর দেওয়া সেই নেল পলিশটা লাগাচ্ছিল। আমারা ফেসবুক স্ক্রল করতে করতে আন্দিওকে একটা ছেলের ছবি দেখায় আর বলে, এই দেখো আপু, এই ছেলেটা পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছে। ভাবা যায় তোমার সাথে যদি আরিও এমন কিছু করে তাহলে কিন্তু আমি তাকে ছাড়বো না। ঠিক তখনই সিলিং এর উপর থেকে কিছু একটা হাঁটার আওয়াজ। তারা তো বুঝতে পারছিল না উপরে কি আছে। আওয়াজটা ক্রমশ বাড়ছে। এন্দিও উপরে উঠে সিলিং খুলে দেখার চেষ্টা করে, কিন্তু প্রচুর অন্ধকার। আমরা লাইট এনে লাইট জ্বালাতেই আমরা দেখতে পাচ্ছিলাম সিলিং এর উপরে দেখা যাচ্ছিল একটা কাফনে মোড়ানো লাশ, যেটা আবার উধাও হয়ে যায়। লাইট দিয়ে ভেতরে ভালোভাবেই চেষ্টা করছিল দেখার জন্য এন্দিও, কিন্তু তেমন কিছু দেখতে না পেয়ে তারা ঘুমাতে চলে যায়। হঠাৎ করে এন্দিওর মনে হয় তাদের লেপের নিচে কিছু একটা নড়ছিল। এন্দিও লেপ সরাতেই তার মনে হয় কিছু একটা যেন খাটের নিচে চলে গেল, হয়তো সাপ।
সেটা দেখার জন্য সে খাটের নিচে উকি দিতেই দেখতে পারে ওপাশ দিয়ে অদ্ভুতভাবে উকি দিয়ে আছে আমারা। কিন্তু সে আবার উপরে চাইতেই দেখতে পারে স্বাভাবিকভাবেই তো শুয়ে আছে আমারা। সে বিষয়টা বুঝতে পারে না। যাই হোক, এর পরের দিন সকাল আমরা দেখতে পারছিলাম ইয়ান গিয়ে লিনকে বলছিল সে একটা মহিলার সাথে আরিওকে দেখেছে বাজারে। তার তো এখানে থাকার কথা না, হয়তো এখানে কোনো গন্ডগোল রয়েছে। কিন্তু লিন এটা বিশ্বাস করে না। সে বলছিল এটা হয়তো তোমার চোখের ভুল, বা হয়তো ওই মহিলার সাথে আরিওর কাজ ছিল, এটা অন্য কিছু না। কিন্তু আমরা দেখতে পারি তাদের কথা এসে শুনে ফেলে এন্দিও, যা শোনার পর খানিকটা সন্দেহ সৃষ্টি হয় আরিওকে নিয়ে তার ভেতরে। সেদিন রাতে সে আরিওর জন্য অপেক্ষা করছিল। দরজায় কেউ কড়া নাড়লে সে ভাবে হয়তো আরিও এসেছে। দরজা খুলে সে দেখতে পারে সবাই তার কাছে এসেছে লুডো খেলার জন্য। সেখানে তাদের চাচা বাগিও আসে। আসলে আগের দিন রাতে সিলিং এর উপরের অদ্ভুত শব্দটার বিষয়ে আমারা তার চাচাকে বলেছিল, তাই উনি এসেছে। বলে রাখা ভালো, তাদের চাচাও একজন কবিরাজ। তিনি সিলিং এর উপরে উঠে বিষয়টা একা একা পর্যবেক্ষণ করতে থাকে। অন্ধকার লাইটার জ্বালিয়ে সামনে এগিয়ে গেলে তার সামনে হঠাৎ করেই চলে আসে একটা ছাগলের মতো অদ্ভুত ভয়ঙ্কর শয়তান, যা দেখে সে তো খুবই ভয় পেয়ে যায়। তখনই সিলিং ভেঙে সে নিচে পড়ে যায়, যদিও বেশি একটা ব্যথা পায় না। তবে তার বোঝার বাকি থাকে না এখানে খেলা চলছে অন্য জগতের। সেখানে আরিও চলে আসে। সে আসতেই এন্দিও তাকে বলে, তুমি কোথায় ছিলে? ইয়ান বলেছে তোমাকে নাকি এই বাজারেই দেখেছে একটা মহিলার সাথে। তোমার কি মনে আছে যে বাড়িতে তোমার একটা স্ত্রী আছে? আরিও বলতে থাকে, তুমি জানো আমি প্রত্যন্ত অঞ্চলে কাজ করি, সেখানে নেটওয়ার্ক থাকে না। আর কে কি বললো সেটা তোমার বিশ্বাস করে নিতে হবে? আমি বাড়িতে আসার পর সবকিছু কেন অগোছালো থাকে? আমাকে তুমি স্বাগতটাও জানাতে পারো না। আর তোমাকে সময় দিলে আমি টাকা কোথায় পাবো? এই বলে সে বাথরুমে চলে যায় গোসল করতে। এন্দিও গরম পানি নিয়ে বাথরুমে পৌঁছে দিতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পায় আরিও ভেতর থেকে কার সাথে যেন কথা বলছে। সে বলছিল সে আগামীকাল আবার আসবে। আরিও দরজা খুলতেই দরজার সামনে এন্দিওকে দেখে বলে, আরি পাতা আমার পছন্দ না, এগুলো করবা না। আর তোমার গা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে কেন? এত নোংরা হয়ে থাকো কেন? গোসল করতে যাও। এসব কথাগুলো খুবই খারাপ লাগছিল এন্দিওর। গোসল করতে করতে সে ভাবে যে মানুষটা তার শরীরের গন্ধকে পৃথিবীর সব থেকে সুগন্ধি মনে করত, সে আজ তাকে কি একটা কথা বলে অপমান করলো। যাই হোক, সে চেষ্টা করছিল আয়ুর দেওয়া নেল পলিশটা নখ থেকে ওঠানোর জন্য, কিন্তু কি আশ্চর্য বিষয়, সেটা কোনোভাবেই উঠছিল না। আমরা দেখতে পারছিলাম তার কাছাকাছি সেখানে আসছিল একটা কাফনে মোড়ানো লাশ, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে তার নখে ঘষেই যাচ্ছে। এক পর্যায়ে আমরা দেখতে পারি তার সবগুলো নখ উঠে যায়। সে খুবই ব্যথা পায়। সেখান থেকে যাওয়ার সময় ফ্লোরে পড়ে থাকা শ্যাম্পুতে পা পিছলে সেখানে সে পড়ে যায় আর প্রচুর আঘাত পায়। তখন সে উপরে চেয়ে দেখতে পারে টেবিলে থাকা কেচিটা তার মাথার উপরে নড়ছিল। সেটা তার মুখের উপরে পড়তে যাবে, সে কোনো রকমে সরে গিয়ে প্রাণ বাঁচায়। এগুলো কি হচ্ছে তার সাথে? তারা যখন ঘুমাচ্ছিল তখনই একটা নাম্বার থেকে আরিওর ফোনে কল আসে। এন্দিও গিয়ে ফোনটা ধরলে ওপাশ থেকে কোনো রকম আওয়াজ আসে না, ফোনটা কেটে যায়। সে চেষ্টা করে ফোনটা আনলক করতে, কিন্তু পারে না। তখন আবারও সেখান থেকে কল আসে, তবে ভিডিও কল, যেখানে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। তখনই আমরা দেখতে পারি এন্দিওর পেছনে একটা ভয়ঙ্কর শয়তান তার হাত দিয়ে তাকে ধরবে ধরবে অবস্থা। আর তখনই আরিও জেগে যায়, তার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায়। আরিওর কাপড় ভাঁজ করার সময় এন্দিও তার পকেট থেকে আয়ুর দেওয়া সেম একটা নেল পলিশ পায়। তখনই তার সন্দেহ আরো বাড়তে থাকে। সে আরিওকে জিজ্ঞেস করতে শুরু করে, এটা কার? তুমি কোথা থেকে পেয়েছো? সত্যি করে বলো। কিন্তু কোনোভাবেই কিছুরই উত্তর দিচ্ছিল না আরিও। আর তখনই আমরা দেখতে পারি সেখানে আয়ু এসেছে। তারা একসাথে বসে। তখন আয়ু বলতে থাকে, আমার সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক রয়েছে আরিওর। এটা শুনে তো এন্দিওর পৃথিবীটাই চক্কর দিয়ে ওঠে। কিন্তু আয়ু তারপর আবার বলে দেয়, আরে চিন্তা করার কিছু নেই, এটা ব্যবসায়িক সম্পর্ক। এটা বলাতে আমরা বুঝতে পারি একটু শান্তির নিঃশ্বাস ফেলে এন্দিও। আয়ু বলে, আসলে অনেকগুলো ব্যবসা রয়েছে আমার, আর তার মধ্যে নেল পলিশের ব্যবসাটাও শুরু করেছিলাম, কিন্তু ঠিকঠাক পেরে উঠছিলাম না। আপনার হাজবেন্ড আরিও আমার সাথে কাজ করার পর আমার বিজনেসটা অনেক ভালো হয়ে গিয়েছে। আমি শুধু এখানে এসেছি সেটারই কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি এন্দিও আরিওর কাছে মাফ চাইছিল। বলে, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভুল বুঝেছি। আরিও তখন বলে, আমি সব সময় তোমার জন্য কাজ করে যাচ্ছি, তাও তুমি আমাকে সন্দেহ করো। আর তোমার চাচা, তার কাছে তো আমার কোনো মর্যাদাই নেই। যাই হোক,
আরিও সেখান থেকে উঠে যাওয়ার সময় এন্দিওর দিকে চাইতেই সে আবার মুখটা ফিরিয়ে নেয়, কেননা এন্দিওর চেহারা ছিল সেখানে খুবই কদাকার, যা শুধু দেখতে পারছিল আরিও। আসলে এটা এমন একটা জাদু করা হয়েছে তার উপর, দিনে দিনে যেন আরিও এন্দিওকে অপছন্দ করতে শুরু করে। এর পরের দিন আমরা দেখতে পারি আরিও এন্দিওর রেস্টুরেন্টে সেই খাসির মাথার খাবারটা খেতে গিয়েছে। সেখানে এন্দিওর চাচাও ছিল। এই খাবারটা বেশ পছন্দের আরিওর, কিন্তু সেদিন সেটা যেন মুখেই সে তুলতে পারছিল না, এত বাজে লাগছিল। হঠাৎ করে চাচা বাগিওর দেশলাইটা নিচে পড়ে গেলে সেটা সে তুলতে নিচে যেতেই সে দেখতে পারে আরিওর পেছনে কিছু একটা রয়েছে। উপরে উঠে সে দেখতে পারে অনেক অনেক কাফরে মোড়ানো লাশ দাঁড়িয়ে আছে পেছনে। সে তো খুবই ভয় পেয়ে যায়, কিন্তু বিষয়টা সে কাউকেই বুঝতে দেয় না, সেখান থেকে চলে আসে। এদিকে আমরা দেখতে পাই সেই মহিলা কবিরাজের আস্থানাতে আয়ু আবারও গিয়েছে। বলছে, আপনি যে জাদুটা করেছেন সেটা যথেষ্ট নয়, ভালো কাজ করছে না। সেই মহিলা শামানটি বলে, এটাকে যদি আরো শক্তিশালী করতে চাও তাহলে এই রিচুয়ালটি তোমার নিজের করতে হবে, আরো ভালোভাবে করতে হবে। কিভাবে কি করতে হবে তা সেই মহিলা শামানটি শিখিয়ে দেয় তাকে। আর আমরা দেখতে পারি আরিও আর এন্দিও যখন ঘুমাচ্ছিল তখন আয়ু তাদের ঘরে প্রবেশ করে আর একটা কেচি দিয়ে এন্দিওর কিছুটা চুল কেটে ফেলে। আর সেখানে ড্রয়ার খুলে সেখান থেকে এন্দিওর অন্তর্বাসটাও নিয়ে সেখান থেকে চলে আসে। আমরা বুঝতে পারি এখন শুধু জাদুটা আরিওর উপরে না, এন্দিওর উপরেও করতে যাচ্ছে আয়ু। আয়ু যখন রিচুয়াল করা শেষ করে আমরা দেখতে পারি আরিও সম্পূর্ণ অন্যরকম হয়ে গিয়েছে। কেউ যেন তাকে কন্ট্রোল করছে। উঠে সে সোজা কোথায় যেন চলে যাচ্ছিল। এন্দিও বিষয়টা টের পেয়ে তাকে খুঁজতে থাকে বাড়িতে, কিন্তু পায় না। বরং সে দেখতে পারে জানালার বাহিরে বাল দেবতার এক ভয়ঙ্কর অবয়বকে। সে ভয়ে ভয়ে পেছাতে থাকে, আর তখনই সে পেছনে চেয়ে দেখতে পারে অনেক অনেক কাফনে মোড়ানো লাশ, আর তার মাঝে সেই ছাগলের মতো দেখতে শয়তান যেটা তার দিকে এগিয়ে আসছিল। সে তো চিৎকার দিয়ে পড়ে যায়। চোখ খুললে সে নিজেকে আবিষ্কার করে একটা কবরস্থানে, যেখানে সে দেখতে পারে আরিও একটা কবরের মাঝে তার নিজের মাথায় ঠুকছিল। সে তো এটা দেখে চিৎকার করতে শুরু করে। আরিও মাথা ঠুকতে ঠুকতে তার চেহারাটা সম্পূর্ণভাবে বিকৃত করে ফেলে। সে ভয়ে সেখান থেকে পালাতে গেলে সেখানে সেই বাল শয়তানটা তাকে এসে ধরে ফেলে। সে আবারও চিৎকার দেয়। সে যখন উঠে তখন সে নিজেকে আবিষ্কার করে সকালবেলা ফ্লোরে সে পড়ে রয়েছে। তার মানে এটা একটা স্বপ্ন ছিল। আরিও কোথাও নেই। তখন সে সহ তার কর্মচারীরা চলে যায় আরিওর অফিসে তাকে খুঁজতে, কিন্তু সেখানে কোনো খোঁজ পায় না। এদিকে আমরা দেখতে পারি তাদের বাড়িতে তাদের চাচা আর আমারা প্রবেশ করে। চাচার তো এই বাড়িতে একটা খটকা লেগেছেই। তারা বিভিন্ন জায়গায় খুঁজে দেখছিল কিছু পাওয়া যায় কিনা। আমরা তখন দেখতে পারি সেখানে চাচা বাগিও সোফার কাছ থেকে কালো জাদু করার কিছু জিনিসপত্র পায়, যেখানে আয়ু প্রথমবার এসে বসেছিল। চাচা বাগিও তখন বলে, তোমার বোনের সংসারে কালো জাদু করা হয়েছে। আমারাকে সে বলল, তুমি সব দরজা জানালা বন্ধ করে দাও। বাগিও তখন সেখানে ফ্লোরে শুয়ে পড়ে। তার শক্তিতে দেখার চেষ্টা করে কে এই কালো জাদু করেছে, কিভাবে আর কোত্থেকে করেছে। তখনই সে চলে যায় সেই কবরের ভেতরে, যে কবরের লাশের মধ্যে থেকেই প্রথমে কালো জাদু শুরু করা হয়েছিল। তার নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম একটা লাশকে। এদিকে আমরা দেখতে পারি সেই মহিলা কবিরাজও বুঝে গিয়েছে এখানে কেউ কালো জাদু নষ্ট করতে এসেছে। তাই তখন তার শক্তিতে সে কবরটা ধীরে ধীরে সংকোচন করতে শুরু করে। ভেতরে আটকে যায় বাগিও। তার খুবই কষ্ট হচ্ছিল। আমারা তখন বিপদ বুঝে তার চাচাকে জাগিয়ে দেয়। আমরা তখন বলে, চাচা উপরে শব্দ হচ্ছিল, সেখানে কিছু রয়েছে। কিন্তু তারা দুজন সেখানে যাওয়ার পরেও তেমন কিছু পায় না। শুধু আমারাকে কিছু একটা যেন টেনে নিয়ে যেতে চাইছিল। তারা কোনো রকমে সেই বাড়ি থেকে বের হয়ে আসে। চাচা বাগিও আমারাকে বলে, এই জায়গাটা বিপজ্জনক, তুমি তোমার বোনকে ফোন করো আর বলো ও যেন এখানে ফিরে না আসে, আমি সব ব্যবস্থা করছি। এদিকে আমরা দেখতে পাই তারা আরেকজনের সাহায্যে আরিওর লোকেশন ট্র্যাক করে একটা জায়গায় এসে পৌঁছায় তাকে খুঁজতে। কিন্তু সেখানে তারা ভয়ানক কিছু একটা দেখতে পেয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়। এন্দিও চলে যায় ব্যাংকের আরো একটা ব্রাঞ্চে আরিওকে খুঁজতে। সেখানে সে জানতে চায় আরিও কোথায়। আমি ওনার একজন গ্রাহক। সেখান থেকে সে জানতে পারে ব্যাংক এক হলেও এই ব্রাঞ্চে আরিও কাজ করে না। তবে এন্দিও সেখানে একটা খাবার দেখতে পায় যেটা তাকে আরিও প্রায় এনে খাওয়াতো। সামনে আর যেহেতু কোনো রাস্তা নেই তাই সে এই খাবারের দোকানের সন্ধানে বের হয়। সেখানে গিয়েও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সবাই বলে এই লোকটি এখানে আসেনি।
কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকতেই আয়ুকে নিয়ে আরিও এখানেই আসছিল। তাদেরকে দেখে তো আরিও আর সামনে না এগিয়ে আয়ুকে নিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যাচ্ছিল। অনেক চেষ্টা করছিল এন্দিও আরিওকে থামানোর, কিন্তু আরিও তার দিকে ফিরেই তাকাচ্ছিল না। তারা চলে যায়। এন্দিওর কষ্টের দিন চলছে। তার বারবার মনে হচ্ছিল আরিওর সাথে প্রথম দেখা, প্রথম আলাপন, তারপর বিয়ে। আমরা এখান থেকে জানতে পারি আগে এন্দিওর ছোট্ট একটা ভাঙা কোন রকম হোটেল ছিল। কেউ এখানে আসতো না, কোন রকমই সে জীবন যাপন করত। কিন্তু একদিন এখানে আরিও আসে খেতে, আর তার হাতের বানানো খাসির মাথার খাবারটি আরিওর অনেক পছন্দ হয়েছিল। তখন আরিও এন্দিওকে বুদ্ধি দিয়েছিল, এটাকে আরো বড় করেন, রেস্টুরেন্ট করেন, যেহেতু খাবার ভালো তাই এটা চলবে ভালো, আমি না হয় লোন করিয়ে দেব। সবকিছু করার পর এন্দিও সফলও হয়েছিল। তখন যখন আরিও তাকে বিয়ের প্রস্তাব দেয়, সে ভাবে এই মানুষটাই তো আমাকে পথ দেখিয়েছে, তাকে ধরেই না হয় জীবনটা পার করে দেওয়া যাক। এসব ভেবেই তো বিয়ে করেছিল, কিন্তু আজ তার দিকে ফিরেও তাকালো না আরিও। তার মনে তখন অনেক প্রশ্ন, আরিও কেন সেই মহিলার কাছে চলে গেল? দোষটা কি আসলে তার, নাকি এখানে অন্য কিছু রয়েছে? সেখানে আমরা জানতে পারি সে 2 মাসের প্রেগনেন্ট। তাদের চাচা তখন তাকে জানায় আরিওর কোনো দোষ নেই, সে আসলে জাদুগ্রস্ত, তাকে বশীকরণ করা হয়েছে, সেই মহিলা তাকে চুরি করেছে, আর এতে সে সফল হয়েছে। এখন আমাদেরকে এই জাদু ভাঙতে হবে। যেখানে জাদু করা হয়েছে সেখানে গিয়ে পুঁতে রাখা তাবিজ জ্বালিয়ে দিতে হবে, তাহলেই তাকে রক্ষা করা সম্ভব। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম রেস্টুরেন্টের মধ্যে লিন আর ইয়ানের সাথে ভয়াবহ সব ঘটনা ঘটে যাচ্ছিল। যেমন যেখানে খাসির মাথার হাড়গুলো ফেলানো হয়, সব কঙ্কালগুলো সেখান থেকে খাসি হয়ে উঠে আসছিল। আরো নানাবিধ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হচ্ছিল তারা। তখন তারা নিজেদেরকে বাঁচাতে সেই স্থান ত্যাগ করে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম বাগিও চাচার বাড়িতে আমরা আর তার চাচা একটা রিচুয়াল পারফর্ম করবে বলে ঠিক করে। উঠানের মধ্যে 2টা কবর খোঁড়া হয় এবং তার ভেতরে 2টা কফিন রাখা হয়, আর তারা এবার এটার ভেতরে ঢুকবে এবং যেখানে কালো জাদু করা হয়েছে সেখানে চলে যাবে আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে আরিওর করা সেই তাবিজটা খোঁজার জন্য। আমরা দেখতে পারি তারা কফিনে শুয়ে পড়ে। তখনই তারা চলে যায় সেই আস্থানার কাছে। আমরা চলে যাই সেই মহিলা কবিরাজের কাছে। সে তাকে ব্যস্ত রাখার জন্য বাহানা বানায়, বলে আমি এখানে এসেছি একটা ছেলেকে বশ করার জন্য, আমাকে সাহায্য করুন। আর এদিকে আমরা দেখতে পারি সেই কবিরাজের রিচুয়ালের জায়গাটিতে বাগিও সেই তাবিজ খুঁজতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পারি সেখানে হাজির হয়ে যায় সেই কবিরাজ মহিলা। আসলে সে খুবই শক্তিশালী এবং বুদ্ধিমান ছিল। তার শক্তির মাধ্যমে সে বাগিওকে ছুঁড়ে ফেলে দেয়। আমরা দেখতে পারি সেই কবিরাজের লোক আমারাকে ধরে ফেলেছে। সে কোনোভাবেই তো সেখান থেকে ছুটতে পারছিল না। আর এদিকে আমরা দেখতে পারি তাদের বাড়িতে আমারা আর বাগিওর কফিনগুলো শূন্য ভেসে উঠছিল। এন্দিও এতে বুঝতে পারে তাদের বিপদ হয়েছে, কিন্তু কিছু করার নেই। এদিকে দেখা যায় খুব ভয়ঙ্কর ভাবে এবার তাদের বাগিও চাচাকে সেই মহিলা শেষ করে দেয়, এবং সাথে সাথে এন্দিও কফিনের মধ্যে দেখতে পারে তার রক্তাক্ত চাচার দেহ পড়ে থাকতে। এদিকে আমারও খুব বাঁচতে চেষ্টা করছিল, কিন্তু তাকে ধরে সেখানে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয়। এন্দিও তার বোন আর তার চাচার রক্তাক্ত দেহ দেখে কান্না থামাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। খুব কষ্ট হচ্ছিল তার, কেননা পৃথিবীতে তার রক্তের আর কেউ রইল না। আমরা দেখতে পারি সে এতে হার মানে না। সে মহিলা কবিরাজের খোঁজে সে আর তার 2 কর্মচারী ইয়ান আর লিন বের হয়ে পড়ে। সেটার শেষ দেখে ছাড়বে তারা প্রবেশ করে সেই মহিলা কবিরাজের গ্রামটিতে। আর হঠাৎ করে তাদের সামনে সেই সামানটিকে তারা দেখতে পায়। তারা ফলো করতে থাকে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, মহিলাটির সামনে গিয়ে একটা খাদে লাফ দেয়। তারা তো দৌড়ে গিয়ে দেখতে পারে আরে নিচে তো কেউ নেই, তাহলে লাফ দিল কে? তখনই তারা পেছনে চাইতেই দেখতে পারে পেছনেই দাঁড়িয়ে আছে সেই সামান। আর তখনই তারা বন্দী হয়, বেঁধে ফেলা হয়। এন্দিও কবিরাজকে বলতে থাকে, কেন আমার এত বড় ক্ষতি করেছেন আপনি? যাই করেছেন আমার সাথে করতেন। আমার বোনের আর আমার চাচা কি দোষ করেছিল? তখন মহিলাটি বলে, আমি টাকা পেয়েছি, আমি শুধু টাকার জন্য কাজ করি। তোমার স্বামীকে যে নিয়েছে তার অনেক টাকা, বিশাল বড় বাড়ি, এই তো একটু সামনেই রয়েছে, আর যার কাছে টাকা আছে আমি তার সাথেই আছি। তখন আমরা দেখতে পারি এর ফাঁকে ইয়ান তার পকেট থেকে দেশলাই বের করে দড়িতে আগুন জ্বালিয়ে দেয়। সেই মহিলা তা বুঝতে পারে না, তার কর্মচারীকে বলে তাদেরকে শেষ করে দাও। এটা বলে সে চলে যায়, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পারি দড়ি খুলে সেই সামানের লোকটাকে এন্দিও আঘাত করে তারা সেখান থেকে পালিয়ে যায়। লিন আর ইয়ান চলে যায় রিচুয়ালের জায়গাটিতে যেখানে তাবিজ পোতা হয়েছিল সেটা খুঁজতে, আর এন্দিও চলে যায় আয়ুর বাড়িতে। বিশাল বড় বাড়ি। ভেতরে প্রবেশ করলে দেখতে পারে আরিও বসে আছে, কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেল। সোফার পেছন থেকে একটা শব্দ হচ্ছে,
পেছনে গিয়ে দেখতে পারে আরিও তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে এবং সে নিজেকে নিজে আঘাত করছে। সে গিয়ে থামাতে চেষ্টা করে, তখনই সেখানে আয়ু চলে আসে আর বলে, তুমি এখানে চলেই এসেছো তাহলে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম লিন আর ইয়ান সেখানে অনেক অনেক তাবিজ পাচ্ছিল, মানে অনেক অনেক কালো জাদু করা হয়েছে এখানে। এদিকে অ্যান্দিও আয়ুকে বলছিল, এই অপকর্মগুলো তুই বন্ধ কর। তখন তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আয়ু বলে, আমি অপকর্ম করেছি? অপকর্ম করেছিস তো তুই, তোর জন্য এমনটা হয়েছে। এন্দিও বলে, তুই শুধু আমার সংসার ধ্বংস করিসনি, তুই আমার বোন আর চাচাকেও মেরে ফেলেছিস। আয়ু তখন বলে, তাতে আমার কোনো যায় আসে না। তখন এন্দিও আয়ুকে যখন মারতে যাবে, তখনই আয়ু হাততালি দিতেই পজেস হওয়া আরিও এন্দিওর উপর অ্যাটাক করে দেয়, তাকে মারতে থাকে। এন্দিও বলতে থাকে, আমি তোমার স্ত্রী, আমাকে মেরো না, কিন্তু কোনো কাজ হয় না। আরিওর কোনো জ্ঞান নেই। তখন সে আরিওকে কোনো রকম সরিয়ে এবার আয়ুকে মারতে গেলে আয়ু তার সামনে হাততালি দেয়, আর তখনই অ্যান্দিও সম্পূর্ণ পজেস হয়ে যায়, কারণ আমরা দেখেছিলাম তার উপরেও কালো জাদু করেছিল আয়ু। এবার আমরা দেখতে পারি হাজব্যান্ড ওয়াইফ দুইজনকেই মারতে শুরু করে আয়ুর আদেশে। কি একটা অবস্থা! এগুলো দেখে মজা নিচ্ছিল আয়ু। এদিকে আমরা দেখতে পারি লিন আর ইয়ান তাবিজগুলো পেয়ে যায়, পুড়িয়ে ফেলতে শুরু করে। পুড়িয়ে ফেলতেই তাদের উপর থেকে আয়ুর কন্ট্রোলটা চলে যায়। তখন আয়ু গিয়ে আন্দিওর চুল আবারও কাটতে শুরু করে কালো জাদু করার জন্য। তখন কাঁদতে কাঁদতে আয়ু বলতে থাকে, আমাকে মারবেন না প্লিজ, আমি হন্তসত্ত্বা, আমার রক্তকে বাঁচতে দিন, আমার কেউ নেই। আমরা তখন দেখতে পারি তখন আয়ু থেমে যায়, আর গল্পে তখনই একটা টুইস্ট রিভিল হয়। দেখা যায় আয়ু এই কথা শোনার পর অনেক রেগে যায়, বিশ্বাসঘাতক বলে আয়ুকে মারতে যাবে। ঠিক তখনই উপরতলা থেকে একটা ছোট বাচ্চা নেমে আসে, বাবা ডাক দিয়ে আরিওর উপরে পড়ে যায়। তার মাকে বলে, বাবাকে মেরো না। তখন আয়ু আর আরিওকে মারতে পারে না। সে আন্দিওকে বলে, এই খারাপ মানুষটা আমার সাথে 6 বছর সংসার করেছে আর আমাকে ঠকিয়েছে। আরে আমি তো ভেবেছিলাম তুমি তাকে কোনোভাবে কাবু করেছিলে, আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে, কিন্তু সে যে এত বড় বিশ্বাসঘাতক তা আমি জানতাম না। সে তোমাকেও ঠকালো, আমাদের জীবনকে ধ্বংস করে দিল। তারা তখন ভাবে তাদের দুজনের এই সন্তানের বাবা বেঁচে থাকা প্রয়োজন, তাই তাকে ছেড়ে দেয়। কিন্তু খারাপ মানুষ তো খারাপ মানুষই, খারাপ মানুষ কখনো ভালো হয় না। হয়তো ক্ষণিকের জন্য হলেও সময় হলে ঠিকই পুরনো রূপ ধারণ করে। ঠিক তেমনি কিছুদিন পর আমরা দেখতে পারি আরিও আবার একটা মেয়েকে পটিয়েছে এবং হোটেলে নিয়ে গিয়েছে তার সাথে রাত কাটাবে। মেয়ে বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে তার কাছে আসে, আর এদিকে আমরা দেখতে পারি একটা মেয়ে আবারও সেই শামান মহিলার কাছে গিয়েছে, আর সে তার হাত দেখায় যেখানে লেখা ছিল সুসুকেটি গালিং তির্ক, অর্থাৎ এটা এখন আর প্রেমের জাদু নয়, মৃত্যুর জাদু। আর তখনই আমরা দেখতে পারি যে মেয়েটি তার সাথে মেলামেশা করতে গিয়েছে সেটা কোনো মেয়ে না, একটা ভয়ঙ্কর শয়তান, যেটা তখনই তাকে সেখানেই একদমই ছিঁড়ে ফেলে বড় বড় নখ দিয়ে। অথচ আসল মেয়ে তো বাথরুম থেকে বাহিরে বের হয়ে এই অবস্থা দেখে চিৎকার করতে শুরু করে আর কোনো রকমে সেখান থেকে বের হয়। গল্পের শেষে আমরা সেই মেয়েকে দেখতে পারি যে মেয়ে তাকে কালো জাদু করে মারলো। হয়তো সেও ছিল আরিওর ফাঁদের ভুক্তভোগী।